আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের লাস্ট লেকচার ম্যাথের এগ্রিকালচার কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোর্সের লাস্ট লেকচারে। সো আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের সেকেন্ড লেকচারে আজকে চলে আসছি। আমাদের আজকে অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনিক্স থেকে যেখানে আমরা শুরু করব। সো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা। সো কোনিক চ্যাপ্টার থেকে দেখো প্রথমেই যে ধরনের প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ইসেন্ট্রিসিটি এর উপরে মানে উৎকেন্দ্রিকতার উপর ডিপেন্ড করে কি কি ধরনের তোমার হতে পারে, কি বলে কোন সঞ্চার পথকে নির্দেশ করছে সেটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, সো দেখো E0 হলে আমরা জানি সেটা একটা বৃত্ত হয়, E1 হলে হয় হচ্ছে পরাবৃত্ত, 0 আর 1 এর মধ্যে থাকলে সেটা হচ্ছে উপবৃত্ত, আর গ্রেটার দেন 1 হলে সেটাকে আমরা বলতেছি একটা অধিবৃত্ত। সো এই দেখো E<1 হলে সেটা কি অবশ্যই উপবৃত্ত হবে, তাই না? তারপর হচ্ছে উৎকেন্দ্রিকতা এইটা হলে কোণেরটির নাম কি, তো তোমাকে এখানে একটু বুঝতে হবে যে √2/2 আসলে কি, √2/2 হচ্ছে আসলে তোমার এই 0 থেকে 1 এর মধ্যে থাকতেছে, তাহলে এটা কি হবে, উপবৃত্ত হবে। তাহলে এইভাবে আমরা ইসেন্ট্রিসিটির জন্য পড়ে ফেললাম। আচ্ছা, এবার আমরা আসি ফর প্যারাবোলা। তাহলে প্যারাবোলার জন্য আমরা জানি যে আমাদের শীর্ষবিন্দু যেটা থাকে এটা হচ্ছে 0 পয়েন্টে থাকে ফর অ্যান আইডিয়াল প্যারাবোলা, দ্যাট ইজ y² = 4ax। এর উপকেন্দ্র থাকে হচ্ছে এই পয়েন্টে, দ্যাট ইজ a,0। এর দ্বিকাক্ষের সমীকরণ হয় হচ্ছে x + a = 0 এইটা। এর অক্ষরেখার সমীকরণ হচ্ছে তোমার x অ্যাক্সিস, সো x অ্যাক্সিসে y = 0। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয় হচ্ছে 4a। দিস ইজ কনস্ট্যান্ট ফর এনি প্যারাবোলা। যে কোনো উপবৃত্তের জন্য কিন্তু যে কোনো পরাবৃত্তের জন্য কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে কত, 4a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে তোমার x - a = 0, যেটা হচ্ছে এইটা। আর উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, দ্যাট ইজ এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি তুমি হচ্ছে অ্যাকচুয়ালি দেখতা তাহলে তুমি পাইতা হচ্ছে a,2a আর a,-2a। ঠিক আছে, এগুলো গেল হচ্ছে তোমার y² = 4ax এর জন্য। আচ্ছা, যদি x² = 4ay হয় তাহলে জিনিসপাতিগুলো একটু চেঞ্জ হবে বেসিক্যালি। তো x² = 4ay জাতীয় একটা আমি একটু ড্র করি, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। এই পয়েন্টে 0,0 তে শীর্ষবিন্দু থাকবে, ঠিক আছে। উপকেন্দ্রটা কোথায় হবে, এখানে হবে, তাহলে 0,a হবে। দ্বিকাক্ষের সমীকরণটা এদিক দিয়ে যাবে, তাহলে y + a = 0 হবে। অক্ষরেখার সমীকরণ, এখন অক্ষরেখা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, তাহলে x = 0 হবে। লম্বের দৈর্ঘ্য যেটা বলছিলাম কনস্ট্যান্ট 4a আছে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে কোথায়, এইখান দিয়ে, এই যে এখান দিয়ে, এইটা যদি তোমার হয় y - a = 0 হবে। আর পয়েন্ট দুটো হবে 2a, a আর -2a, a। ঠিক আছে, ডান। সো সিমিলারলি x² - 4ay, y² - 4x এগুলোর জন্য বানানো যাবে। আচ্ছা, নাও দেখো এখান থেকে তোমার প্রশ্ন চলে আসছে যে পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ কোনটি। আমরা এই ধরনের কেসে আমরা কি করবো বলতো, আমরা একটু গুছায় নিব জিনিসটাকে। ঠিক আছে, অর্থাৎ তোমার y² - 4y এর সাথে কি প্রয়োজন, তোমার এখানে যদি 2 × 2y আকারে ধরো তাহলে একটা এক্সট্রা 4 প্রয়োজন, তাহলে তুমি এটাকে একটা y - something হোল স্কোয়ার ফরম্যাট দিতে পারবা। সমান সমান এই পাশে দেখো তোমার আছে হচ্ছে 4x - 16 একটা +4 দিয়ে দাও, তাহলে তুমি এখানে পেয়ে যাবে হচ্ছে y - 2 হোল স্কোয়ার সমান সমান এখানে হয়ে যাবে হচ্ছে 4x - 12। তাহলে y - 2 হোল স্কোয়ার সমান সমান হয়ে যাবে 4 × x - 3। নাও এইটা হচ্ছে তোমার নতুন y আর এটা হচ্ছে তোমার নতুন x। এবার এই ফর্মুলা অনুযায়ী তুমি হচ্ছে আগের ফর্মুলা অনুযায়ী তুমি জাস্ট বসাই দিবা এই ভ্যালুগুলো, ডান। এরপরে হচ্ছে দেখো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে y² = 4x দ্বিকাক্ষের সমীকরণ কোনটা, এবং দেখে আসলাম x + a = 0। সো এই জিনিসগুলো, সো পরাবৃত্ত থেকে যে প্রশ্নগুলো আসবে আসলে সবচেয়ে বড় প্রশ্ন আই গেস এটা হইতে পারে। ঠিক আছে, এই টাইপের হইতে পারে যেখানে তোমাকে আগে সাজায় নিতে হবে তারপরে কাজ করতে হবে। এছাড়া মোরাললেস পরাবৃত্ত থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো হবে ডিরেক্ট, সেগুলো হবে কি ডিরেক্ট, এবং সেগুলো হবে y² = 4x বা x² = 4ay টাইপের, অর্থাৎ সিম্পল টাইপের, খুব বেশি কঠিন জিনিস আশা করি আসবে না। আচ্ছা, আর স্পর্শবিন্দুর একটা ইস্যু আছে যে y² = 4ax পরাবৃত্তের x1, y1 বিন্দুতে যদি স্পর্শকের সমীকরণ আঁকতে বলে সমীকরণটা হবে হচ্ছে y × y1 = 4ax + x1/2। আর স্পর্শক যদি y = mx + c হয় তাহলে c = কি হইতে হবে, a/m হইতে হবে। আর y = mx + c হলে স্পর্শবিন্দু এর যে পয়েন্টটা হচ্ছে a/m², 2a/m। তো এই ইস্যুগুলো একটু মনে রাখতে হবে, বাট x² = 4ay এর জন্য কিন্তু হালকা হালকা আবার চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে দেখো যে তোমার এই সরল রেখা যদি পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, এটা কিভাবে বের করবো আমরা এই যে এই c = a/m ফর্মুলাতে যাবো। তাহলে c হচ্ছে 2, a হচ্ছে গিয়ে আমাদের এখানে a, আর m হচ্ছে গিয়ে 2, তাহলে এর ভ্যালু কত ভাইয়া 4। এর ভ্যালু যদি 4 হয় তাহলে এটা কি বেসিক্যালি কি y² = 16x। 16x যদি হয় তাহলে 4 এর ভ্যালু কত,
4 এর ভ্যালু হচ্ছে 16, তাহলে 16 হবে হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, y = mx + 1 পরাবৃত্ত সমীকরণ হবে যদি m এর মান কত হয় দেখো, তাহলে এখানে আমাদের চেঞ্জ করতে হবে একটু, এটাকে আমাদেরকে আগে লিখতে হবে কি x² = y - 3, তারপরে ওই শর্ত অনুযায়ী বসাই দিলে আমাদের উত্তর চলে আসবে +-2√2। সুতরাং বুঝতে পারতেছি প্যারাবোলা থেকে আমাদের মোরাললেস কি করতে হবে, জাস্ট ফর্মুলাগুলোর উপরে ফোকাস করতে হবে। ঠিক আছে, এবং ড্রয়িংটা সবসময় ইম্পর্টেন্ট, একটু জাস্ট রাফলি হলেও আমরা যেন কি করতে পারি, ড্রয়িংটা একটু করে তারপরে হচ্ছে আমরা মানে অঙ্কগুলো সলভ করার অভ্যাস করে তুলি। ঠিক আছে, এবার আমরা চলে আসি এলিপস বা উপবৃত্তের ক্ষেত্রে। উপবৃত্তের ক্ষেত্রে দুই ধরনের উপবৃত্ত আছে, একটা হচ্ছে এই টাইপের আর একটা হচ্ছে তোমরা দেখে থাকবা এই টাইপের, রাইট? দুই ধরনের উপবৃত্ত আছে। তাহলে প্রথম উপবৃত্ত হচ্ছে এটা, যে x² + a² + y² / b² = 1 এবং a is greater than b। ঠিক আছে, এটা যেখানে a is greater than b, তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্ক কত ভাইয়া 0 0। এর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এইটাকে আমরা বলতেছি বৃহৎ অক্ষ, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 2a। এর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2b। এর উপকেন্দ্র আছে হচ্ছে ভাইয়া +-ae, 0তে, অর্থাৎ এইখানে একটা উপকেন্দ্র আছে, এইখানে একটা উপকেন্দ্র আছে, +-ae, 0। এর বৃহৎ অক্ষের সমীকরণ, এর বৃহৎ অক্ষ কোনটা, এটা কোনটা ভাইয়া x অ্যাক্সিস, তার মানে কি y = 0 হবে। এর ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে x = 0। নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x = +-a/e, এই যে নিয়ামক রেখার সমীকরণ, এটা কোনটা, x = +a/e, এই পাশেরটা কি হবে, x = -a/e। বুঝলাম? এর উৎকেন্দ্রিকতার ফর্মুলা হচ্ছে ভাইয়া e² = 1 - b²/a²। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b²/a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি 2b²/a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x = +-a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x = +-ae। আচ্ছা, এই যে এখান দিয়ে যায় এটা, হ্যাঁ এখান দিয়ে যায় এটা। আচ্ছা, আর যদি এই y = mx + c সরল রেখাটি যদি উপবৃত্তের স্পর্শক হয়, তাহলে স্পর্শবিন্দু দেখো একটা পয়েন্ট দিয়ে দিছে a² / √a²m² + b², আর ওদিকে হচ্ছে b² / √a²m² + b²। নাইস। তাহলে এই দেখো কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব এর বৃহদাক্ষের অর্ধেক, দেখো উপকেন্দ্রিক লম্বের জন্য আমরা কি দৈর্ঘ্য শিখলাম না, 2b²/a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি 2b²/a। এটা যদি তার বৃহদাক্ষের অর্ধেক হয়, এর বৃহদাক্ষের ফর্মুলা কি ছিল ভাইয়া, কই গেল, এই যে 2a, এটার অর্ধেক হাফ অফ 2a হয়, তাহলে এর উৎকেন্দ্রিকতা কত সেটা বের করতে বলছে। তাহলে আসো আমরা এটা একটু কাজ করি, 2 আর 2 কাটা, 2b² = পেলাম কত, a²। এবার আসো উৎকেন্দ্রিকতা কি ছিল, 1 - b²/a², 1 - b²/a²। এখন যেহেতু এই a² এর জায়গায় কি বসানো যাবে, 2b², তাহলে আমরা এটা বসাতে পারবো, তাহলে √1 - হাফ হয়ে যাবে, তার মানে এখানে হাফ হয়ে যাবে, তার উপরে রুট বসবে, তাহলে 1/√2। 1/√2 হবে কি আমাদের উৎকেন্দ্রিকতা। হয়ে গেল, বোঝা গেল, ডান। তারপরে দেখো এই যে বিভিন্নভাবে এখানে হচ্ছে উপকেন্দ্র নিয়ে বেশ কিছু অঙ্ক, উপবৃত্ত নিয়ে বেশ কিছু অঙ্ক আছে। ঠিক আছে, এইগুলো আমরা পারবো আশা করি, সমস্যা নেই, ইজি। এই যে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বে কত, 2b²/a দিয়ে পারবো। ঠিক আছে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটার ফর্মুলা হচ্ছে ভাইয়া π/ab, অলওয়েজ মনে রাখবা। তাহলে a কত, এখান থেকে পাইলাম 4, আর b কত ভাইয়া, এখান থেকে পাইলাম 3, তাহলে 3 × 4 = 12 π হচ্ছে আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ডান, 12 π। ডান ভাইয়া, কোনো সমস্যা আছে? নাই, হোপফুলি নাই। এবার আমরা চলে আসি হাইপারবোলায়। হাইপারবোলার ক্ষেত্রে কি, হাইপারবোলা দুই ধরনের হয়। এই ধরনের হাইপারবোলার ক্ষেত্রে x² - y² b² এর ক্ষেত্রে আমাদের কেন্দ্র হবে 0 0-তে, উপকেন্দ্র হবে +-ae, 0-তে, শীর্ষবিন্দু হবে +-ae, 0। ফর্মুলাগুলো তোমরা দেখে নিবা। ঠিক আছে, বেসিক্যালি ফর্মুলা। এবং হাইপারবোলা থেকে সবচেয়ে কম কোশ্চেন হয়, হাইপারবোলা সবচেয়ে বেশি কোশ্চেন হয় প্যারাবোলা থেকে বা পরাবৃত্ত থেকে, এটা মনে রাখবা। আর সবচেয়ে কম কোশ্চেন হচ্ছে হাইপারবোলা থেকে। সবগুলো ফর্মুলা এখানে দেওয়া আছে, কিছু কিছু মিলও আছে উপবৃত্তের সাথে, যেমন 2b²/a। এখানে উৎকেন্দ্রিকতায় কিন্তু একটা প্লাস আছে, খেয়াল করো, হ্যাঁ, উপবৃত্তিতে ছিল মাইনাস, এখানে হচ্ছে প্লাস। ঠিক আছে, এখানে আবার আমরা বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ না বলে কি বলি, প্রধান অক্ষ আর অনুবন্ধী অক্ষ। ওকে, প্রধান অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। আচ্ছা, নাইস। তাহলে দেখো যে উৎকেন্দ্রিকতা বের করতে বলছে, তাহলে e = কি হবে, √1 + b² / a²।
ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বের করতে পারবো। এবং এক্ষেত্রে উৎকেন্দ্রিকতাটা কি হবে, গ্রেটার দ্যান 1 হবে। কি হবে ভাইয়া, গ্রেটার দ্যান 1 হবে। দেখো এখানে আমরা বেসিক্যালি কৃষি গুচ্ছ থেকে অনেক কম প্রশ্ন পাইছি, এই জন্য আমরা ডিউর কোশ্চেন নিয়ে আসছি, ঠিক আছে। আর কৃষি গুচ্ছ থেকে আমরা এই যে একটা দুটো তিনটা কোশ্চেন পাইছি জাস্ট হাইপারবোলার, ঠিক আছে, যে এই রেখাটি যদি এই উপবৃত্তের স্পর্শক হয়, আচ্ছা তাহলে এটা বলা হয় নাই। উপবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে, সরি এটা তো উপবৃত্ত না, না অধিবৃত্ত না, আচ্ছা উপবৃত্তটা বলা হয়নি, ফাইন। এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে উপবৃত্তকে টাচ করার শর্ত, ঠিক আছে, উপবৃত্তকে টাচ করার সূত্র। আর প্যারাবোলা বা পরাবৃত্তকে টাচ করার শর্ত ছিল সি ইকুয়াল টু এ বাই এম, এটা হচ্ছে উপবৃত্তকে টাচ করার শর্ত, এটা দেখানো হয়নি, দিয়ে দিলাম। আর এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, উপকেন্দ্রিক লম্বের ফর্মুলা কি ভাইয়া, 2b স্কোয়ার বাই এ, পারবা বসাই দিবা, চলে আসবে, এখানে মানে উত্তর নাই। এই অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, এই দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এইটার কেন্দ্রের স্থানাঙ্ক জিজ্ঞেস করছে, অবশ্যই কি হবে, 0 0 হবে। এই যে বেসিক যে টাইপটা আমরা এখানে দেখলাম মাত্র, এই যে এই টাইপ, এটার মধ্যে কেন্দ্র স্থানাঙ্ক অবশ্যই 0 0 হবে, ঠিক আছে। ইজি না বলো, যে দুইটা তিনটা কোশ্চেন পাইছি, আচ্ছা আলহামদুলিল্লাহ, আচ্ছা আই এম রিয়েলি সরি, ঠিক আছে, মাইকের মধ্যে হাঁচি দিতেছি, বাট আই এম রিয়েলি সরি। আচ্ছা, তো এই যে আমাদের দুইটা তিনটা ম্যাথ পাইছি, তার মধ্যে দুইটা বেসিক্যালি পাইছি অধিবৃত্ত থেকে, একদম সহজ না বলো, ডিরেক্টলি ফর্মুলা আমি উঠাই দিছে না, এরকমই আসবে, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, প্যানিক করার কোনো কারণ নাই, ডিরেক্টলি এরকমই আসবে, ওকে। এখানে জাস্ট একটা পোলার সমীকরণকে কাটতে সেতু রূপান্তর করে অঙ্ক আসছিল বহুকাল আগে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, মিসেলেনিয়াস টাইপ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা মুভ অন করি ভাইয়া আমাদের অধ্যায় 7-এর দিকে, যেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ঠিক আছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে আমরা জানি যে ত্রিকোণমিতিতে যেমন আমাদের অনেক ফর্মুলা ছিল, এবং আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের কাজই আসলে এখানে বেশি, আমাদের কাজ তুলনামূলক কম, সেম জিনিসটা এখানে হবে, যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে আমরা কি পাবো, অনেক বেশি ফর্মুলা পাবো, ঠিক আছে। আচ্ছা, কিছু বেসিক ফর্মুলা এখানে আছে, দেখো যে কোনো একটা অ্যাঙ্গেলকে চেঞ্জ করার, সাইন থেকে কস টেন কোসেক সেক কটে নেওয়ার জন্য ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে, তবে আমি অলওয়েজ প্রেফার করব এই ট্রায়াঙ্গেল মেথড, ঠিক আছে, যে সাইন ইনভার্স যদি তোমার এক্স হয়, তার মানে কি এখানে এক্স আছে আর এখানে 1 আছে, সরি উল্টা লিখছি না, এইখানে এক্স আছে আর এইখানে 1 আছে, তাহলে এখানে কত আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার তুমি এটাকে কজ ইনভার্সে কনভার্ট করো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1। এবার তুমি এটাকে ট্যান ইনভার্সে কনভার্ট করো, ট্যান ইনভার্স কি হবে, লম্ব বাই ভূমি, তাহলে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই ফর্মুলাগুলি লেখা হয়েছে, সো তুমি এটা ত্রিভুজ এঁকে নিবা, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। আর সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স অলওয়েজ কি হবে, পাই বাই 2 হবে। একইভাবে ট্যান ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্সও কি হবে, পাই বাই 2 হবে। কোসেক ইনভার্স এক্স আর সেক ইনভার্স এক্স কি হবে, পাই বাই 2 হবে। এরপরে আমাদের বেশ কিছু ফর্মুলা রয়েছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, মাইনাস থাকলে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস বসবে, মাইনাসের জায়গায় প্লাস বসবে। সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স এক্স ওয়াই, সাইন ইনভার্স ওয়াই, এখানে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে কজ ইনভার্স এক্স প্লাস, এখানে মনে রেখো কজ ইনভার্সে কিন্তু প্লাসের জন্য এখানে মাইনাস আর মাইনাসের জন্য প্লাস, ঠিক আছে, এটা খেয়াল রেখো। 2 সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা আছে সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অতএব যাবতীয় যত ফর্মুলা আছে, এখানে হচ্ছে যোগের ফর্মুলাগুলা, এখানে হচ্ছে 2 3 দিয়ে গুণ হওয়ার ফর্মুলাগুলা, এগুলা তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ ডিরেক্টলি ফর্মুলা থেকে প্রশ্ন আসে। ওকে ডান। তাহলে দেখো সাইন স্কোয়ার কোসেক ইনভার্স আছে, সাইন আর কোসেক ইনভার্স কি একে অপরের কাটাকাটি, তার মানে এটা জাস্ট 5/3 হোল স্কোয়ার। আবার কজ স্কোয়ার কোসেক ইনভার্স আছে, তাহলে এখানে একটু ঝামেলা আছে, এই কোসেককে সেকে রূপান্তর করতে পারলে আমাদের জন্য বেটার হবে, তাই না? তাহলে কোসেক ইনভার্সকে কজ, ও ভালো কথা, এই এটা তো আরো সোজা, এত কাহিনী দরকারই নাই, সিম্পল, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে, 1 হবে। দেখছো, এই হলো কি কৃষির প্রশ্ন, তোমাকে বুঝতে হবে যে এটা সহজ, কিন্তু বুঝতে হবে, ঠিক আছে, বুঝলেই সহজ, কোনো দরকারই নেই এত কষ্ট করে আর কিছু করার। আচ্ছা, কট সাইন ইনভার্স হাফের মান কত, এখানে তুমি এই সাইন ইনভার্সকে চেঞ্জ করে কট ইনভার্সে আনলেই খেলা শেষ। তাহলে আনো, সাইনের জন্য হাফ আসছে, তার মানে এইখানে 1 এইখানে 2, তাই না? তাহলে এখানে কত হবে, রুট ওভার 4 মাইনাস 1, তার মানে √3, ঠিক আছে। তাহলে কট ইনভার্সের জন্য আনতে হবে, তাহলে ট্যান ইনভার্সের জন্য আসতে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে আসবে ভূমি বাই লম্ব, তাহলে কট ইনভার্স হবে কত,
√3, সাইন ইনভার্স হাফ যে কথা, কট ইনভার্স √3 এই কথা, তাহলে কট ইনভার্স √3, কট ইনভার্স কাটা যাবে, অ্যান্সার হবে √3। শেষ। দেখছো, এই যে ত্রিভুজ সিস্টেম শিখাই দিছি, ত্রিভুজ সিস্টেম দিয়ে সব অঙ্ক করা যাবে, এইটাও ত্রিভুজ সিস্টেম দিয়ে করা যাবে। ঠিক আছে, আশা করি এগুলো তোমরা পারবা, খুব একটা কঠিন না। সাইন ইনভার্স কজ এক্স, হ্যাঁ, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে π/2 মাইনাস বা প্লাস মাইনাস এক্স আর কি। ঠিক আছে, আচ্ছা এইভাবে তোমরা কনভার্ট করে নিতে পারবা। এখানে যেমন সেকেন্ড স্কোয়ার tan ইনভার্স 2 দিছে, দেখো tan ইনভার্স 2 মানে কি, এইখানে 2 এখানে 1, তাহলে এখানে হবে √1 + 4 মানে √5, তাহলে সেকে কনভার্ট করতে হবে, তার মানে সেক ইনভার্স সামথিং দেন দিব কি হোল স্কোয়ার, তাই তো? তাহলে সেকে কনভার্ট করা মানে কি কজের উল্টা, কজে হয়ে হলো 1/√5, সেকে হবে শুধু √5, এইটা হোল স্কোয়ার করলে অ্যান্সার আসবে 5। 5 অ্যান্সার, বোঝা গেল আশা করি। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কগুলা সলভ করতে পারবো। এখানে কি দিছে দেখো, এক্স এর ভ্যালু যদি √1 হয় তাহলে tan ইনভার্স x4 এর ভ্যালু কত, x² এর ভ্যালু কত ভাইয়া -1, তাহলে x4 এর ভ্যালু কত +1, তাহলে tan ইনভার্স 1 এর ভ্যালু কত 45 ডিগ্রি মানে π/4। দেখছো কত সোজা অঙ্ক, একদম ইজি ম্যাথ। ঠিক আছে, একদম সহজ সরল ম্যাথ। মুভিং ফরওয়ার্ড আমরা দেখতে পাইলাম এখানে আরো অঙ্ক আছে, এই দেখো ফর্মুলা উঠাই দিছে 2 cos ইনভার্স x এর ফর্মুলা, cos ইনভার্স 2x² - 1, তারপরে tan ইনভার্স এর এটা কি করব, প্রথমে tan ইনভার্স a + tan ইনভার্স b এর ফর্মুলা অ্যাপ্লাই করব, তারপরে tan ইনভার্স কাটাকাটি করে দিব, অ্যানসার চলে আসবে। ঠিক আছে, একদমই সিম্পল। এই তো, তাহলে এই দেখো যে সাইন এই ফর্মুলা সাইন ইনভার্স x + cos ইনভার্স x কত π/2। ঠিক আছে, এখানেও কি করব আমরা, ওই যে ত্রিভুজেকে কনভার্ট করে করে অঙ্ক করে ফেলবো, অঙ্ক শেষ। ঠিক আছে, এটা কি করব, ত্রিভুজেকে কনভার্টের ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক আসছে। তার বিপরীত ত্রিকোণমিতিক কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। x = tan ইনভার্স 1/7 হলে sin x কত, তাহলে sin tan ইনভার্স 1/7 এই ভ্যালু জানতে চাচ্ছে তারা। তাহলে কি করবো, একটা ত্রিভুজ আঁকো, 1 7 এখানে আসবে কি, তাহলে √50, তাহলে সাইন ইনভার্স লাগবে, তাই না? সাইন ইনভার্স করার জন্য তখন কি হবে 1/√50, এই তো, তাহলে 1/√50 হবে আমাদের অ্যান্সার। √30 আসতেছে, এটা মনে ভুল করছে, এটা √50 হবে। ঠিক আছে, টাইপিং মিস্টেক, 50 হবে। এই তো, তাহলে এই দেখো আবার সাইন ইনভার্স x + সাইন ইনভার্স y যদি π/2 হয়, তাহলে আমরা জানি কি x² + y² = 1, তাহলে y এর মান কত, y এর মান হবে √1 - x², এই যে ডি নাম্বারটা হয়ে গেল। ঠিক আছে, সিম্পল ইস্যু। আচ্ছা, ত্রিকোণমিতিক ইনভার্স সমীকরণ, মাঝে মধ্যে সমীকরণ দিতে পারে, সমীকরণ সমাধান করতে হবে। যেমন x ধনাত্মক সূক্ষ্মকোণী হলে সমীকরণ 2sin² θ = 3 cos θ কিভাবে সলভ করব, এই sin² θ কে 1 - cos² θ বানাই দিবা, এরপর একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সলভ করে ফেলবা। ঠিক আছে, sin ইনভার্স x + sin ইনভার্স 2x = π/3 কিভাবে সলভ করব, sin ইনভার্স a + sin ইনভার্স b এর ফর্মুলা আছে, ফর্মুলা অ্যাপ্লাই করবা, আর এই π/3 কেও sin ইনভার্স দিয়ে লিখবা, তারপরে উভয় সাইড থেকে sin ইনভার্স বাদ হয়ে যাবে, অ্যানসার চলে আসবে। tan ইনভার্স a + tan ইনভার্স b এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, এটাকে লিখবা tan ইনভার্স 1, উভয় সাইড থেকে tan ইনভার্স চলে যাবে, সলভ করবা, x এর ভ্যালু দিয়ে সলভ করবা, অ্যানসার চলে আসবে 1/6। ঠিক আছে, আমি জাস্ট প্রসেস বলে দিচ্ছি, করার কাজ তোমাদের। এরপরে দুটি কোণের সমষ্টি যদি π/2 থাকলে প্রতিটি কোণ 45 ডিগ্রি ধরে নিতে হবে। তিনটি কোণের সমষ্টি দেওয়া পাই দেওয়া থাকলে প্রতিটি কোণ 60 ডিগ্রি ধরে নিতে হবে, তাহলে তোমাদের অঙ্ক সুবিধা হবে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে সাইন ইনভার্স tan a + b + c এর মান কত, তাহলে এখানে হচ্ছে অ্যান্সার আসছে 0। কেন, কারণ তিনটি কোণের সমষ্টি মনে হয় দেয়া ছিল 180, তাহলে tan 180 0 না, সেই হিসেবে 0 চলে আসছে। এই তো, tan ইনভার্স 6 + tan ইনভার্স 7/5, এটা কি করবো, জাস্ট tan ইনভার্স a + tan ইনভার্স b এর ফর্মুলা, আর ক্যালকুলেটর থাকলে তো কথাই নেই, ক্যালকুলেটর ডিরেক্ট। ঠিক আছে, cot sin ইনভার্স হাফ এগুলো তো করে আসলাম অলরেডি। এবার আমাদের যখন সমীকরণ সমাধান করা লাগে, তখন আমরা জানি যে সমীকরণ সমাধান করে আমরা এরকম একটা জায়গায় আসতে চাই যেখানে আমাদের এই ধরনের ইস্যু আছে, যে এই ধরনের ইস্যু আসে sin θ = sin α, cos θ = cos α, এই ধরনের জায়গাতে আমরা শেষ করি। যখন এটা আসে তখনই আমাদের কি লিখে দিতে হয়, থিটার ভ্যালু লিখে দিতে হয়। তাহলে বেসিক ফর্মুলা হলো এই তিনটা। sin θ = sin α আসলে লিখবো θ = nπ + -1 টু দি পাওয়ার n আলফা, cos θ = cos α লিখবো এটা θ = 2nπ + α, tan θ = tan α হলে লিখবো nπ + α। কিন্তু ফর এগ্রিকালচার দিজ আর ইম্পর্টেন্ট, এগ্রির জন্য এখান থেকে প্রশ্ন আসবে, তোমাকে এমন ইকুয়েশনই দিবে যেটার লাস্ট লাইনে আসবে তোমার হয় sin θ অথবা cos θ অথবা tan θ = 0 নাইলে 1, এরকম আসার সম্ভাবনাই বেশি।
ঠিক আছে, তাহলে সেই অঙ্কগুলোকে জাস্ট তোমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে সাইন থিটা 0 হলে থিটা হবে n পাই, কস থিটা 0 হলে থিটা হবে 2n + 1 π/2, ট্যান থিটা 0 হলে থিটা হবে n পাই, সাইন থিটা 1 হবে থিটা হবে 4n + 1 π/2, কস থিটা 1 হলে থিটা হবে 2n পাই, আর মাইনাসের এগুলো না মনে রাখলেও চলবে, জাস্ট প্লাসটা মনে রাখলে মাইনাস এমনি পারবা। ঠিক আছে, ডান, সামনে যাই। আর মাঝে মধ্যে যখন সমীকরণে ম্যাথ আসে তখন আমরা অপশন টেস্ট করে দেখতে পারবো যে থিটার ভ্যালু বসায় দিলে অঙ্ক মিলে কিনা, হয়ে যাবে। যেমন এখানে আছে দেখো 2 sin 3 θ - √3 = 0, এর সমাধান সেট কোনটি? তাহলে সমাধান সেট করার মানে এখানে পুরোটা সলভ করে বের করার তো কোনো প্রশ্নই আসে না। আমরা কি করব, এই ভ্যালুগুলা এখানে বসায় বসায় দেখব, চেক দিব, দেখব যে কোনটা কোনটা মিলে, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানেও দেখো বড় বড় অঙ্ক দিছে, সবগুলো আমরা কি করতে পারবো, অপশন টেস্ট করতে পারবো। 2 cos x + 1 = 0, তাহলে দেখো 120 হইলে 1 cos 120 এর ভ্যালু হচ্ছে -1/2, তখন হবে 2 × -1/2 + 1, তাহলে অ্যান্সার কত আসবে, 0, মিলছে, তার মানে ওইটি উত্তর। ঠিক আছে, অপশন টেস্ট দিয়ে দিয়ে তোমাকে বের করতে হবে, এই হলো তোমার কাজ। এটা tan ইনভার্স 2 না, tan স্কয়ার মনে হয় নাকি, tan স্কয়ার থিটা যদি 1/3 হয় তার মানে কি tan থিটা হলো ±1/√3, দেন tan থিটার জন্য তো আমাদের ফর্মুলা আছেই n পাই প্লাস মাইনাস, এটাই আমাদের উত্তর, হয়ে গেল। cos থিটা সমান -1, এই দেখো, দেখছো ডিরেক্টলি আসছে ফর্মুলা, যেটা আমরা পড়ে আসলাম, cos থিটা সমান -1 এর ফর্মুলা পড়ছিলাম না, 2n + 1 পাই, ডিরেক্টলি মিলবে। ঠিক আছে, cos থিটা সমান cos আলফা, ডিরেক্ট ফর্মুলা পড়ে আসলাম একটু আগে, কি হবে 2n পাই প্লাস মাইনাস আলফা হবে, ডিরেক্ট ফর্মুলা রে বাবা। ঠিক আছে, আমি পুরো 4টা লেকচার ধরে এই কথাই বলতে চাচ্ছি যে এগ্রিতে, ম্যাথে স্পেশালি তোমার বইয়ের ফর্মুলা বাইরে একটা কিচ্ছু জিনিস আসে না, আর যেগুলো আসে সেগুলো পারা লাগবে না, তোমার সব পারতে হবে, কে বলছে? আচ্ছা, cot x - tan x = 2 হলে সমীকরণটির সাধারণ সমাধান কোনটি? এই ধরনের সমস্যা কি দেখো লিখে দিছে, অপশনে n = 0 বসিয়ে মান বের করে সমীকরণ সিদ্ধ করবা। n = 0 এর জন্য যদি দুইটা অপশনে একই মান পাও তখন আবার n = 1 বসিয়ে করবা। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে n এর ভ্যালু 0 হইলে পুরোটার ভ্যালু কি 0 হয়ে যাচ্ছে, তারপরে cot 0 - tan 0 করে দেখবা 2 আসে নাকি, আসবে না অবশ্যই। ঠিক আছে, তাহলে কোনটার জন্য আসবে সেটাই হবে উত্তর, খুঁজে বের করো। ঠিক আছে, এই দুইটা হবে না, অবভিয়াসলি সি আর ডি এর মধ্যে হবে। এখানে 0 বসালে দেখো আসে π/8, আর এখানে 0 বসালে আসে π/2, তাহলে π/2 তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, হবেই না, তাহলে π/2 হবে উত্তর। ঠিক আছে, একটু ট্রিক খাটাতে হবে আর কি। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা হচ্ছে ডিরেক্টলি তুমি অপশন টেস্ট করে করতে পারবা, তাই না? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি মান তো মুখস্থ থাকার কথা। 45 ডিগ্রি বসাও, এই যে 2 × 1/√2 হোল স্কয়ার, তাহলে কি আসবে হাফ, প্লাস 2√2 × sin 45 মানে কি 1/√2, তাহলে √2 কাটা, আর এখানে 2 কাটা, এখানে আছে 1, এখানে আছে 2, 1 + 2 3, শেষ হয়ে গেল। অপশন টেস্ট মানে ইকুয়েশন সলভিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসে আমরা অপশন টেস্টের পথে যাব। তাই মাঝে মধ্যে তোমাকে আটকাই দিবে, কোথায় আটকাই দিবে, এই ধরনের অপশন দিয়ে তোমাকে আটকাই দিবে। এবার তো অপশন টেস্ট করতে পারবা না। এবার কি করবা, sin স্কয়ার থিটাকে 1 - cos স্কয়ার থিটা ফরম্যাটে লিখে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, এই যে দ্বিঘাত সমীকরণ আসছে, এই দ্বিঘাত সমীকরণকে সলভ করলে ভ্যালু পাবা। তারপরে cos থিটা সমান cos আলফা ধরে থিটার ভ্যালু 2n পাই প্লাস মাইনাস আলফা দিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা ত্রিকোণমিতি বা বিপরীত ত্রিকোণমিতি থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আশা করি সলভ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা সামনের দিকে যাই। এবার আমরা পড়বো হচ্ছে ভাইয়া স্থিতিবিদ্যা। কি পড়বো? স্থিতিবিদ্যা। ওকে, তাহলে চলো আমরা স্থিতিবিদ্যা শুরু করি। আচ্ছা, স্থিতিবিদ্যার প্রথমে যে জিনিসটা জানতে হবে ভাইয়া সেটা হচ্ছে লব্ধি বল। ঠিক আছে, সো লব্ধি বলের যেই ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা জানবো। সবচেয়ে ফেমাস ফর্মুলা হচ্ছে r² = p² + q² + 2pq cos আলফা, তোমরা জানো, যেখানে আর ম্যাক্স কখন হয়, যখন আলফা = 0 হয়, যার ভ্যালু হচ্ছে p + q, আর মিনিমাম কখন হয়, যখন আলফা = 180 ডিগ্রি হয়, যার ভ্যালু হচ্ছে p - q, এবং আলফা 90 ডিগ্রি হলে হয় হচ্ছে r² = p² + q²। ওকে, আচ্ছা নাইস। মুভিং ফরওয়ার্ড, আমরা পি আর কিউ যদি সমান হয় তখন আর এর ভ্যালুটা কত হয় সেটা জানলাম, √2p cos α/2, এটা লাগবে, এটা আমাদের ইম্পর্টেন্ট। থিটার ভ্যালু হয়ে যায় অর্ধেক α/2। ঠিক আছে, আচ্ছা, এবং যখন পি আর কিউ দুটি বলের লব্ধি আর ক্ষুদ্রতম বল কিউ এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এই ধরনের কেসের জন্য আমাদের স্পেশাল কিছু শর্টকাট ফর্মুলা এখানে দিয়ে রাখা হয়েছে। ওকে, আচ্ছা সামনে যাই, অঙ্ক করি। √3 এককের দুইটি সমান বল 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে কাজ করছে, তাদের লব্ধির মান কত? আমরা একটু আগে দেখে আসছি ফর্মুলা, এই যে হয়ে গেল
√2p cos আলফা বাই 2, ঠিক আছে? তো সে এই ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। 8 নিউটন, 3 নিউটন, পি আছে, কিউ আছে, আলফা আছে, ফর্মুলা বসাও হয়ে যাবে। দুটি সমান মানের বল, পি এর সর্বনিম্ন লব্ধির মান কত? সমান মানে যদি হয় সর্বনিম্ন লব্ধির মান হবে পি মাইনাস পি 0, আর সর্বোচ্চ লব্ধির ভ্যালু হবে পি প্লাস পি 2p, ঠিক আছে? 2 নিউটন পাস এলো মানে দুইটা বল যদি একই রেখায় একই দিকে ক্রিয়ারত হয়, উহাদের সর্বাধিক লব্ধি কত হবে? এই যে 2 আর 5 যোগ হলে 7 হবে, এটাই হবে কি সর্বাধিক লব্ধি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে মোরাললেস কিন্তু আমাদের ফর্মুলার ভেতর থেকেই প্রশ্ন আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি লব্ধির দিক। আচ্ছা, লব্ধির দিকের জন্য হচ্ছে tan থিটা সমান সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ওকে? থিটার ভ্যালু। এবং দুইটি বলের অন্তর্ভুক্ত কোণের জন্য আমাদের ফর্মুলা, মানে জাস্ট ওই ফর্মুলাটাকে উল্টায় হচ্ছে আলফার ভ্যালুটা এখানে বের করে দেওয়া হয়েছে। এইখানে কিছু ইম্পর্টেন্ট শর্টকাটস দেওয়া আছে যেগুলো তোমাদের অনেক বেশি কাজে লাগবে। একটি বল অপরটির দ্বিগুণ এবং লব্ধি লম্ব বরাবর ক্রিয়ারত, এই সময় আলফা হয় হচ্ছে 120, তোমরা চাইলে হিসাব করে দেখতে পারো। একটি বল অপরটির দ্বিগুণ, আলফা 120, দুটি সমান বলের লব্ধি 0, তার মানে আলফা 180, ঠিক আছে? এগুলো তোমাদের অনেক বেশি কাজে লাগবে, ওকে? তাহলে দেখো এই যে দুইটা বল দেয়া আছে, লব্ধির মান দেয়া আছে, অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে, আমরা ডিরেক্টলি ফর্মুলা বসাই যেতে পারবো, ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে কোনো বিন্দুতে দুইটি বল যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, বৃহত্তর বলের মান দেয়া আছে, লব্ধি আবার ক্ষুদ্রতর বলের সাথে, হ্যাঁ এটা আমরা যেটাকে দেখলাম, তাহলে হচ্ছে tan আলফা সমান সমান এই ফর্মুলার বসাই দিলেই কি হয়ে যাবে, 90 ডিগ্রি বসাই দিলে আমরা কি ফর্মুলা এটা পেয়ে যাব, ওকে? এবং এটা একটা শর্টকাটও ওখানে দেওয়া ছিল, যে সম্ভবত কি ছিল, cos ইনভার্স মাইনাস পি বাই কিউ, প্রবাবলি এই যে মানে মাইনাস কিউ বাই পি, ওকে? তাহলে এই শর্টকাট দিয়ে আমরা চাইলে করে ফেলতে পারবো, ওকে? সো ইউ গেট দ্য পয়েন্ট। বেসিক্যালি সব অঙ্কই মোটামুটি এখানে সেম, এই যে আবারও হচ্ছে আমরা যে এই ফর্মুলা দিয়ে বের করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, 3p এবং 2p বলদ্বয়ের লব্ধি যদি আর হয়, প্রথম বল দ্বিগুণ করলে লব্ধির পরিমাণও দ্বিগুণ হয়, বলদ্বয়ের অন্তর্গত কোণ কত? আচ্ছা, এটা একটু বড় অঙ্ক, এটা কি, হ্যাঁ এটা ডিউতে আসছিল, এই জন্যই বোঝা যাচ্ছিল এটা এগ্রিতে আসবে না ভাই এই টাইপের অঙ্ক, বাট ইউ ক্যান সি ইট জাস্ট সিম্পল। আর স্কোয়ার সমান কি হবে, প্রথমে 3p আর 2p ছিল সেটা দিয়ে করব, পরে এইটাকেও দ্বিগুণ করব, আবার 3pটাকেও দ্বিগুণ করব, এটাকে ফিক্সড রাখবো, তারপরে আমরা হিসাব নিকাশ করে দেখলাম যে আলফা ইকুয়াল টু কত আসবে, 120 ডিগ্রি আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের গেল বলের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে তিনটা বল যদি ত্রিভুজের তিনটা বাহু দ্বারা বহিঃপ্রকাশিত হয়, তাহলে আমরা পি প্লাস কিউ প্লাস আর সমান সমান 0 লিখতে পারবো। এখানে চারটা জিনিস আছে, ভরকেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র আর লম্বকেন্দ্র। তাহলে এই তিনটার ডেফিনিশন এখানে দেয়া আছে, তোমরা জাস্ট দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে বলের উপাংশের সাইন সূত্র, সেটা হচ্ছে তোমার এক্স এর দিকে একটা অংশক আছে আর ওয়াই এর দিকে একটা অংশক আছে, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, বাট লম্বাংশে বিভাজন থেকে প্রশ্ন আসে, ইউ ইকুয়াল টু ডাব্লিউ কজ আলফা আর ভি ইকুয়াল টু ডাব্লিউ সাইন আলফা, ঠিক আছে? ওকে, এরপরে লম্বাংশ উপপাদ্য যেটা, সেটা হচ্ছে রিজলভড পার্টস থিওরেম। এই লম্বাংশ উপপাদ্য থেকে আমরা পাচ্ছি হচ্ছে আর কস থিটা সমান সমান পি কজ আলফা প্লাস কিউ কজ বিটা, ঠিক আছে? এইটুক মনে রাখলেই চলবে। তারপরে হচ্ছে লামিস থিওরেম আছে, লামিস থিওরেম থেকে আমরা পাবো হচ্ছে পি বাই সাইন ওয়াই ও জেড, কিউ বাই সাইন 0 0 এক্স এবং আর বাই সাইন এক্স ওয়াই, অর্থাৎ এই অ্যাঙ্গেলগুলার উপরে ডিপেন্ড করতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের লামিস থিওরেম, আর এটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য, ওকে ডান। এখন এইগুলাকে ইউজ করে মাঝে মধ্যে প্রশ্ন আসতে পারে, দেখো তিনটি শীর্ষে 2 2 আর পি তিনটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করছে। আচ্ছা, আমাদের সাউন্ড সিস্টেমটা লেট মি জাস্ট চেক ইফ ইট ইজ ওয়ার্কিং। আচ্ছা, ইটস ওয়ার্কিং। তাহলে 2 2 পি যদি থাকে, লব্ধি ত্রিভুজের ভরকেন্দ্রগামী হলে পি এর মান কত হবে? তাহলে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে তিনটি সমান বল ক্রিয়াশীল হলে এদের লব্ধি ত্রিভুজের ভরকেন্দ্রগামী হবে, ঠিক আছে? সুতরাং ভরকেন্দ্রগামী হলে কখন, তিনটা যদি সমান বল হয় তখনই হবে, সুতরাং পি এর মান হবে 2, ঠিক আছে? 2 2 আর 2 হতে হবে, ওকে। আচ্ছা, সো এরপরে হচ্ছে সমবিন্দু বলের অন্তর্ভুক্ত কোণ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং 3p 7p 5p মানে তিনটি বল যথাক্রমে এবিবিসি কাজ করছে, বল তিনটি লব্ধির মান কত? তাহলে এই যে আমরা হচ্ছে যেটা লম্বাংশের যে উপপাদ্য সেটা দিয়ে আর কস থিটা আর আর সাইন থিটা করে দেন হচ্ছে আমরা দুটাকে স্কোয়ার করে যোগ করে দিলে আমরা পেয়ে যাব, ওকে ডান। মুভিং ফরওয়ার্ড, এটা লাগবে না,
এমসিকিউতে যাই আমরা। 10 নিউটন একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত, বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। এটা কিন্তু আমাদের একটা স্পেশাল শর্টকাট অবস্থায় ছিল, তাই না? তো সেই শর্টকাট দিয়ে আমরা ইউজ করে করতে পারি। আবার চাইলে তুমি এভাবে নর্মালি বা লম্বাংশ উপপাদ্য দিয়েও করতে পারো, দুভাবে একই অ্যান্সার আসবে, ইউ ক্যান সি ইট। ঠিক আছে, আচ্ছা এখানে এটা ঢাকা ভার্সিটি কোশ্চেন, এটা সলভ করবো না, লেটস জাস্ট ফোকাস অন জিএসটি ফর দ্য টাইম। 3টি বল সাম্যাবস্থায় থাকার সূত্র। 3টি বল সাম্যাবস্থায় সৃষ্টি হচ্ছে যে কোনো 2টি বলকে কী হতে হবে, অ্যাটলিস্ট তৃতীয় বলের থেকে বড় হতে হবে। ঠিক আছে, তার মানে নিম্নের কোন বল ত্রিভুজে বাহু দ্বারা দিকে মানে একই রকমের প্রকাশের স্থিত অবস্থায় থাকবে। তাহলে এখানে 3টি বাহু দ্বারা 3টি বলের দিকে, তো তার মানে সবসময় দেখতে হবে যেন 2টার যোগফল তৃতীয়টার থেকে বড় হয়। 4 আর 3 7, 5 থেকে বড় আছে, 10 20 30 50 থেকে ছোট হয়ে গেছে, 25 50 থেকে ছোট হয়ে গেছে, তার মানে অ্যান্সার হচ্ছে বি। নাইস। তাহলে সমতলীয় বলজোট, তাহলে পি কিউ এটা আমরা জানি যে একই পয়েন্টের উপরে যদি হচ্ছে আমাদের একই, আচ্ছা একই কি বলে একটা, আচ্ছা একটা মিনিট, আচ্ছা তাহলে পি কিউ সদৃশ সমান্তরাল বলের লব্ধি আর, তাহলে হচ্ছে এই পি আর কিউ দুটো যদি থাকে এদের যোগফলে কি হবে, বেসিক্যালি লব্ধি হবে। আর এটার পজিশনটা হচ্ছে পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি আকারে যাচ্ছে। আর ইকুয়াল টু পি মাইনাস কিউ কখন হবে, যখন একটা বল উপরের দিকে যাচ্ছে আর একটা বল নিচের দিকে যাচ্ছে তখন, এবং তখন তার সেটার পজিশন আমরা কীভাবে বের করতে পারবো, পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি আকারে প্রকাশ করতে পারবো। বোঝা গেল আশা করি? ঠিক আছে, মুভিং ফরওয়ার্ড। বলের মোমেন্ট হচ্ছে বেসিক্যালি বলের মান ইন্টু নির্দিষ্ট বিন্দু হতে বলের ক্রিয়া রেখার উপর লম্ব দূরত্ব। সো আমরা মাঝে মধ্যে মোমেন্ট আর কাপল দিয়ে আমরা কিছু অঙ্ক হয়তো করবো। হ্যাঁ, যদি হচ্ছে তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হয় তাহলে আমরা বলি পজিটিভ কাপল, আর যদি উল্টা দিকে ঘোরায় তাহলে বলি নেগেটিভ কাপল। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ কিছু ইস্যু আছে, ওটা দিয়ে খুব সহজে অঙ্কগুলো করা যায়। আচ্ছা, এরপরে দুটি সমান বলের লব্ধি বলদ্বয়ের সমান হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এটা 120 ডিগ্রি, এটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। ঠিক আছে, 3 নিউটন 5 নিউটন বল দুটি পরস্পর লম্ব হলে তাদের লব্ধির মান কী হতে হবে, √p² + q²। ওকে, আচ্ছা খুবই সিম্পল ম্যাথ। এটা তো যে দেখলাম ডাবল করলে রিপিট হচ্ছে কোয়েশ্চেন, প্রবাবলি 3p এবং 2p আবারও সেই ম্যাথ ডান। তো স্থিতিবিদ্যা থেকে খুব বেশি প্রশ্ন কিন্তু নাই, জিএসটি বলতেছি, এগ্রিকালচার স্পেশালি। সো তোমাকে ফোকাস যেটা করতে হবে সেটা হচ্ছে যাতে তুমি ফর্মুলাগুলা, বারবার একই কথা বলছি প্রত্যেক চ্যাপ্টারে, তুমি যেন মাথায় রাখো, কারণ এখানে ঘুরে ফিরে দেখো ফর্মুলা বাইরে কোনো অঙ্ক নাই। আর এখানে বেশ ইম্পর্টেন্টলি কিছু শর্টকাটস দেখানো হয়েছে এবং সেগুলো আমি স্ক্রিনশট তোমরা আশা করি নিয়ে নিচ্ছ যখন আমি দেখাইছিলাম, যেমন দুইটা বল একটা ডাবল হলে লম্ব হলে কি হবে না হবে, ওই পার্টিকুলার কেসগুলোই বারবার আসে। তো শর্টকাটগুলো পড়ে ফেলো, তাহলে তুমি দেখবে যে পরীক্ষায় আরও ইজিলি মার্কস তুলতে পারতেছো। ওকে, আচ্ছা নাও লেটস গো টু আওয়ার লাস্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে অধ্যায় নাম্বার 9, গতিবিদ্যা। ঠিক আছে, সো গতিবিদ্যার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোনো বস্তুর কি আছে বলতো, বেশ কিছু গতির সমীকরণ আছে আমাদের, তাই না? এগুলো আমরা ফিজিক্সে পড়ছি, v = u ± জাস্ট এফ এর জায়গায় হচ্ছে, মানে এফ হচ্ছে আমাদের ফিজিক্সের এ বা এক্সিলারেশন। ঠিক আছে, s = ut + ½ ft², v² = u² ± 2fs, tতম সেকেন্ডে হচ্ছে s = u + ½ f2t - 1, সমবেগের ক্ষেত্রে হচ্ছে s = vt, ত্বরণ হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময় মানে হচ্ছে f = v - u/t। ওকে, সেম। আচ্ছা, তাহলে এইগুলো ব্যবহার করে আমাদের বেশ কিছু প্রশ্ন আসতে পারে। এগুলো তোমরা ফিজিক্সে অনেক ভালো করে করছো, স্রোতের বেগ, নৌকার বেগ। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো যে দূরত্ব অতিক্রম করতে কমিয়ে এত পার সেকেন্ড থেকে এত সেকেন্ডে হলে মন্দন কত, এটা হচ্ছে তোমার ইউ, এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে তোমার ডিস্টেন্স। তাহলে v² = u² + 2fs ফর্মুলা দিয়ে তুমি এই এফ বের করে ফেলতে পারবা। ঠিক আছে, এইগুলো সিম্পল ম্যাথ, সিম্পলি ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমরা অঙ্কগুলো আসলে করতে পারবো। ওই যে প্রথমে 30 কিলোমিটার/আওয়ার ছিল, পরে 50 কিলোমিটার/আওয়ার হলো, মাঝে এস হচ্ছে 100 কিলোমিটার, তাহলে এফ কত? ঠিক আছে, ভেরি সিম্পল, তাই না? আচ্ছা, তারপরে কোনো বস্তুকে খাড়া যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি তখন কি হচ্ছে, তার h = -ut + ½ gt², এই সমীকরণটা সে হচ্ছে ফলো করবে, এবং সব ক্ষেত্রে একটা করে মাইনাস যুক্ত হবে, কারণ এখন কি জি কোথায় কাজ করে, জি অলওয়েজ নিচের দিকে কাজ করে, আর আমি ছুড়ে মারছি উপরের দিকে, তাহলে অপোজিট ডিরেকশন হয়ে গেছে। v = u - gt, h = ut - ½ gt², v² = u² - 2gh, এগুলো দিয়ে আমরা প্রকাশ করতেছি। আচ্ছা, আর সর্বাধিক উচ্চতা, এইটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সর্বাধিক উচ্চতার ম্যাথ আসে পরীক্ষায়। সর্বাধিক উচ্চতা হচ্ছে
ইউ স্কোয়ার বাই 2g, আর সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়কাল হচ্ছে u/g, আর টোটাল বিচরণকাল হচ্ছে 2u/g। ঠিক আছে, এই তিনটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, প্রশ্ন আসার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই জাতীয় কিছু অঙ্ক দেখবা সবই ফর্মুলার ম্যাথ। এখানে এই যে পতনশীল বস্তু কেনার গতি, বস্তুর গতি কী হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি দেখছিলাম ইউ স্কোয়ার মাইনাস 2g, যেহেতু পতনশীল তাহলে ইউ এর ভ্যালু 0, তাহলে জাস্ট কি ভাইয়া 2gh, তাহলে ভি এর ভ্যালু কত √2gh। ডান। প্রতি সেকেন্ড 9 মিটার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ, এই দেখো সর্বোচ্চ উচ্চতা, বলছিলাম এটা ইম্পর্টেন্ট আসছে। এই অঙ্কটা কিন্তু জিএসটিতে আসছে এবার। ঠিক আছে, গাছ থেকে জাস্ট এই নারকেল দিয়েই আসছে, বাতাসের বাধা সেটা থাকে, সেটা দিয়ে আসে। ওকে, আচ্ছা 9 মিটার পার সেকেন্ড উড়ন্ত বেলুন থেকে পাথর পড়ে গেল। ঠিক আছে, বেসিক্যালি 9 মিটার পার সেকেন্ড দিকে উপরে যাচ্ছিল, এখন নিচের দিকে পড়ে যাবে, তাহলে জাস্ট হিসাব করতে পারবা তোমরা আশা করি। ওকে, আচ্ছা নাইস। এরপরে হচ্ছে তোমার প্রক্ষেপক বা যেটাকে তোমরা বলো হচ্ছে প্রাস। তাহলে প্রাস রিলেটেড বেশ কিছু ফর্মুলা এখানে আছে, তোমরা একটু দেখে নিবা। উলম্ব দূরত্ব, সর্বাধিক উচ্চতা পৌঁছানোর সময়কাল, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবে। আনুভূমিক পাল্লা, এটা তো অনেক প্রশ্ন আসবে এখান থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তো এই ফর্মুলাগুলো দিয়েই বেসিক্যালি ম্যাথ থাকে, এবং এখানে সেই ফর্মুলা আছে। এই দেখো সর্বোচ্চ উচ্চতা, বলতে না বলতেই, আমি কিন্তু জানতাম না, আমি কিন্তু স্লাইড রিভাইজ দিই নাই। ঠিক আছে, বলতে না বলতেই দেখো একটা প্রশ্ন চলে আসছে। তারপরে একজন বৈমানিক হচ্ছে কি করছে, এত বেগে উড়ে যাওয়ার সময় একটা বোমা ফেলে দিল, বোমাতে যে বস্তুটি আঘাত করতে চায় তার আনুভূমিক দূরত্ব কত, এটা হচ্ছে বেসিক্যালি এইভাবে যদি একটা প্রাস পড়ে সেটা। ঠিক আছে, এইভাবে তোমরা বের করে ফেলতে পারবা প্রাসের ফর্মুলা দিয়ে। ভূমির সাথে 90 ডিগ্রি কোণে ইউ বেগে নিক্ষিপ্ত কোণ প্রক্ষেপকের সর্বাধিক উচ্চতা হবে। ঠিক আছে, 90 ডিগ্রি কোণে ইউ বেগে প্রক্ষেপক নাকি ডিরেক্টলি উপরের দিকে উঠাই দিছে, এটা আমরা একটু আগে পড়ে আসছি ইউ স্কোয়ার বাই 2g, সেটাই। ওকে, তো একটি বস্তুকে 60 মিটার পার সেকেন্ড বেগে 30 করণে এবার কি এইভাবে, অর্থাৎ এই যে এইভাবে ফেলার যে টোটাল টাইমটা, এই টাইমটা তোমাকে বের করতে বলছে। ওকে, সো ওভারঅল সবগুলোই কি আমাদের ফর্মুলার ম্যাথ, ফর্মুলার বাইরে কিছুই নেই। তো ফর্মুলা অ্যাপ্লাই করবা, অঙ্ক চলে আসবে। বোঝানোর আসলে তেমন কিছু নাই। দেখো বৃহত্তম উচ্চতা, এরপর হচ্ছে আনুভূমিক পাল্লার মান, প্রক্ষেপকের বিচরণকাল, ঠিক আছে, ঘুরে ফিরে ওই আর, তারপর হচ্ছে বড় হাতের টি আর বড় হাতের এইচ, এগুলাই আসতেছে। ঠিক আছে, সেম জায়গায় সেম জিনিস সবগুলো জায়গাতে। ওকে, তাহলে নিউটনের গতিসূত্র এখানে তেমনভাবে ইউজ হয় না, জাস্ট হচ্ছে তোমার ওই যে F=ma বল, এটাই বেসিক্যালি। এখানে তুমি দেখো বল প্রয়োগ করলে 1 মিনিটে ঘন্টায় 15 কিলোমিটার বৃদ্ধি পাবে। সো এখান থেকে হচ্ছে তুমি এ বের করবা, তারপরে 36 কেজি থেকে F=ma দিয়ে অঙ্ক করে ফেলতে পারবা, ভেরি সিম্পল। ঠিক আছে, আচ্ছা অধ্যায় 10 তো তোমাদের বেসিক্যালি শর্ট সিলেবাসে নাই, সো অধ্যায় 9 এখানেই শেষ। তো আমাদের কি বলে গতিবিদ্যাও এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পুরো লেকচার জুড়ে থাকার জন্য এবং এগ্রিকালচার কোর্সে আমাদেরকে ট্রাস্ট করার জন্য। ইনশাল্লাহ ভাই আমরা যে সমস্ত টাইপ দেখাইছি এই টাইপের বাইরে পরীক্ষা ইনশাল্লাহ আসবে না, সেটা আমরা একদম বুকে হাত রেখে বলতে পারি। সো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে। পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। পরীক্ষায় চান্স পেলে আমার ইনবক্স যেন ফেটে যায়, ঠিক আছে, আমার ইনবক্স যেন ভরে যায়, এটা তোমরা এনশিওর করবা। পরীক্ষা শেষে অবশ্যই জানাবা যে ভাইয়া চান্স পাইছো কি পাও নাই। ওকে, সো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ তোমরা এগ্রিকালচারে ভালো ভালো পজিশনে চান্স পাবা। এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।